নমস্কার, গুড ইভিনিং। ঠিক রাত 9টা ডিনার করছেন এখন। ডিনার করতে করতেই দিনের সব থেকে সত্যি কথাগুলো শুনে ফেলুন চটপট, কারণ আমি পিউ যা বলবো রোজ রাত 9টায় সত্যি বলবো। আর আজ একটা মেগা এক্সক্লুসিভ। সেটা বলতে গিয়ে একটা প্রবাদ মাথায় আসছে একদম গোড়ায়। জম, জামাই, ভাগনা কেউ নয় আপনা। কেন বলছি বলুন তো? ওই যে হাই প্রোফাইল শ্বশুর আর জামাই, ওটাই তো মেগা এক্সক্লুসিভ। খবরটা কি ধীরে ধীরে বলি। কয়েকদিন আগে নিয়োগ দুর্নীতি মামলায় শ্বশুর, হাই প্রোফাইল শ্বশুর, হেভিওয়েট শ্বশুর পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে তার জামাই কল্যাণময় ভট্টাচার্য রাজসাক্ষী হবেন, এমন খবর শোনা গেল। অনেকেই মুচকি হেসে ওই প্রবাদটা আওড়েছিলেন, আরে জম, জামাই, ভাগনা কেউ আপনা নয়। জামাই তো শ্বশুরের টাকা, মানে শ্বশুরের কামাই নিয়ে গেল জামাই, এরকম তো শুনেছিলাম। তারপর শ্বশুরের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে গেলেন। কেউ কেউ বাঁকা চোখে শ্বশুর জামাইয়ের সম্পর্কের টানাপোড়েন নিয়েও প্রশ্ন তুলেছিলেন। আসলে রাজ্য রাজনীতির পোড় খাওয়া অনেকেই প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কল্যাণময় ভট্টাচার্যের রাজসাক্ষী হওয়ার খবর হজম করতে পারেননি। করবেনই বা কি করে? কেন্দ্রীয় এজেন্সির একাধিক সূত্র যা আমার কাছে আছে। কি খবর জানেন? আগে আপনাদের দেখাই। এই যে জামাই কল্যাণময়, তিনি শ্বশুরের কামাই, কালো কামাই, অভিযোগ তো তাই। তাকে সাদা রং কি করে করতেন? স্কুল টিচারদের চাকরি বেচে পার্থ চট্টোপাধ্যায় যে কালো টাকার পাহাড় বানিয়েছিলেন বলে অভিযোগ, তাতে সাদা রঙের প্রলেপ চড়াতেন জামাই কল্যাণময়। তাহলে কি এমন হলো যে শ্বশুরের বিরুদ্ধে চলে গেলেন জামাই রাজা? পার্থর কামাই খেয়ে নিলেন জামাই, হয়ে গেলেন রাজসাক্ষী নাকি? এর পিছনে কোনো মাস্টার প্ল্যান আছে, কোনো ট্রিক, কোনো কৌশল? এই নিয়েই আমাদের আজকের মেগা এক্সক্লুসিভ রিপোর্ট, কারণ আমি যা বলি সত্যি বলি। ইতিমধ্যেই ম্যাজিস্ট্রেটের সামনে কল্যাণময়ের বয়ান রেকর্ড করা হয়েছে। ইডি বলছে, অতীতে জিজ্ঞাসাবাদের সময় এজেন্সির কাছে পার্থর আর্থিক তছরূপ সম্পর্কে কল্যাণময় যা যা তথ্য দিয়েছিলেন রাজসাক্ষী হিসেবে, সেগুলোই গোপন জবানবন্দিতে তার জানানোর কথা। ইডির কাছে কি বলেছিলেন জামাই রাজা? চলুন দেখে নি একবার। নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করতে একাধিক ভুয়ো সংস্থা তৈরি করেন পার্থ। ভুয়ো সংস্থাগুলোর কর্ণধার পদে বসানো হয় জামাই কল্যাণময়কে। পার্থর স্ত্রীর নামে তৈরি বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্টের মাধ্যমেও কালো টাকা সাদা করা হতো। এই ট্রাস্টি হিসেবে নাম রয়েছে কল্যাণময় ও তাঁর স্ত্রী সোহিনী ভট্টাচার্যের। ট্রাস্টের তহবিল জোগাড়ের জন্য বিভিন্ন ব্যক্তিকে নগদে 1,17,00,000 টাকা দেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তার বদলে ট্রাস্টের নামে চেকে টাকা নেন। বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্টের নামে সম্পত্তি কেনার ক্ষেত্রে আর্থিক নয়ছয় হয়েছিল। পূর্ব মেদিনীপুরে বিসিএম ইন্টারন্যাশনাল স্কুল তৈরির জন্য কল্যাণময়কে নগদে 15 কোটি টাকা দেন পার্থ। এখানে শেষ নয়, আরও আছে। জামাই রাজা ইডির কাছে জানিয়েছেন কালো টাকা সাদা করা হতো আর কোন কোন উপায়। চলুন দেখি সেগুলো কিরকম। সেগুলো হলো, 2017 সালে মেসার্স বটানিক্স অ্যাগ্রোটেক নামে সংস্থা তৈরি করেন কল্যাণময় 2017-এ। তারপর কল্যাণময় সংস্থার কাজ কি ছিল? ধান কেনা বেচা আর মাছ চাষ। এর মাধ্যমে নিয়োগ দুর্নীতির টাকা মাছ আর ধান বিক্রির আয় হিসেবে দেখানো হতো বলে অভিযোগ। কল্যাণময় নাকি ইডিকে তাই জানিয়েছেন। তাহলে এবার আপনি বলুন, 2017 সালে যে সংস্থা খোলা হয়েছিল, যার মাধ্যমেই কেনাবেচা চলতো, মনে করা হচ্ছে দুর্নীতির টাকা সাদা করার, টাকা ধুলাইয়ের মেশিন হিসাবেই কোম্পানিগুলো কাজ করত। যে জামাই শ্বশুরের দুর্নীতির সাম্রাজ্য প্রতিষ্ঠার অন্যতম কারিগর, তিনি কি করে শ্বশুরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন রাজসাক্ষী হয়ে? তাহলে ওই জম, জামাই, ভাগনা কেউ নয় আপনা প্রবাদটা সত্যি হয়ে গেল? দূর, তাহলে থোড়ি আমি মেগা এক্সক্লুসিভ করে আপনাদের দেখাতাম। যা বলি সত্যি বলি, আর সত্যিটা হলো না,
শ্বশুরের বিরুদ্ধে যাননি জামাই কল্যাণময়, বরং উল্টো। আইনজীবীরা কি বলছেন জানেন? অনেকের সঙ্গে কথা বলেছি, কনসাল্ট করেছি ব্যাপারটা বুঝতে। তাদের মতে জামাইয়ের রাজসাক্ষী হওয়ায় শ্বশুর বিপদে পড়ে গেলেন, বিষয়টি একদম তা নয়। এটা হতে পারে কোনো কৌশল, কোনো ট্রিক। কারণ পার্থ চট্টোপাধ্যায় ও তার পরিবারের কৌশল যদি না হয়, তাহলে আচমকা এতদিন পর জামাই রাজসাক্ষী হতেন না। কি রকম সেই কৌশল? নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় দোষী প্রমাণিত হলে বেশ কয়েক বছরের জন্য কল্যাণময়ের জেল যাত্রা নিশ্চিত ছিল। রাজসাক্ষী হয়ে যাওয়ায় প্রথমেই গ্রেফতারি এড়াতে পারবেন পার্থর জামাই, এমনকি মামলা থেকে অব্যাহতিও পেয়ে যাবেন। ফলে রাজসাক্ষী হওয়ার কারণে প্রাক্তন শিক্ষামন্ত্রীর পরিবারের একজনের বিপদ কেটে গেল। তাহলে কৌশল না, জামাইকে মামলা থেকে বের করে দিলেন পার্থ চট্টোপাধ্যায়। কৌশল তো। রাজসাক্ষী হওয়াটা আসলে অব্যাহতি। তবে এটা একটা দিক, এই কৌশলের আরো একটা দিক রয়েছে, আর তাই এই খবরের গুরুত্ব এত। এবং সেই আর একটা দিক অনেক বেশি তাৎপর্যপূর্ণ আর ইন্টারেস্টিংও। পার্থর জামাইয়ের গোপন জবানবন্দিকে আদালতে প্রামাণ্য নথি হিসেবে পেশ করবে ইডি। তারপরেই পাল্টা প্রশ্ন তুলবেন পার্থর আইনজীবী। এই যে টাকাগুলো প্রাথমিক দুর্নীতির টাকা হিসেবে দেখানো হচ্ছে, মানি ট্রেলের প্রমাণ চাইবেন তো তারা। ফলে জামাই কল্যাণময়ের রাজসাক্ষী হওয়া শ্বশুর পার্থর বিরুদ্ধে থাকা মামলার পরিণতি পাল্টাতে পারবে না বলেই মত পার্থ চ্যাটার্জির আইনজীবীদের। দেখা যায় যে সাক্ষীটা সঠিকভাবে হয়ে বিচার প্রক্রিয়াটাকে সাহায্য করেছে, তখন অনেক সময় তার যে শাস্তি যে পরিমাণ বা মেয়াদ সেটা অনেক সময় কমে যায়। জজ সাহেবের মনে হতে পারে দ্যাট হি কোঅপারেটেড উইথ দি ইনভেস্টিগেশন, সেই জন্য একটা অন্য স্ট্যান্ড নিতে পারে। বুঝলেন কি কৌশল? ভুলেও ভাববেন না এ জামাই পর হয়ে গেছে। আসলে জামাইয়ের মাথায় হাত রয়েছে হেভিওয়েট শ্বশুর মশাইয়ের। তাই জামাইকে অব্যাহতি দিতেই এই কৌশল, রাজসাক্ষী করে দেওয়ার কৌশল। সাধে বলি, যা বলবো সত্যি বলবো। এক্ষুনি আপনাদের বললাম এটা আসলে কৌশল। জামাই শ্বশুরের মধ্যে কিচ্ছু হয়নি, আসলে এটা ফ্যাক্ট। একটু আগেই খবর পেলাম চার্জশিট থেকে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট থেকে নাম বাদ গেছে জামাইয়ের। মানে মামলা থেকে অব্যাহতি জামাইয়ের। এটাই তো ছিল টার্গেট, তাই না? তবে আইনের হাত থেকে বাঁচতে হাই প্রোফাইল শ্বশুর জামাই যতই ফন্দি আটুক না কেন, জামিন এখনো অধরা। সিবিআই এর করা মামলায় সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল পার্থর জামিন মামলার শুনানি। সম্প্রতি কলকাতা হাইকোর্ট তার জামিনের আর্জি খারিজ করে দেয়, আর এরপর সর্বোচ্চ আদালতের কাছে যান প্রাক্তন শিক্ষামন্ত্রী। আজ শুনানিতে সিবিআই কে 2 সপ্তাহের মধ্যে হলফনামা জমা নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিকে অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়াতে হাইকোর্টে ছুটেছেন সুজয় কৃষ্ণভদ্র। রাজ্য রাজনীতিতে যিনি কালীঘাটের কাকু নামেই পরিচিত। আদালতের চাপানো শর্ত কমানোরও আর্জি জানিয়েছেন তিনি। পার্থ চ্যাটার্জি জেলে, কাকু জেলের বাইরে। পার্থ জেল থেকে বেরোতে চাইছেন, কাকু বাইরে থাকার মেয়াদ বাড়াতে চাইছেন। তবে পার্থ চট্টোপাধ্যায় একা কুম্ভ, যিনি জেলে রয়ে গেলেন। আর বাইরে চলে এলেন শান্তনু ব্যানার্জি। ঠিক শুনছেন, আজই জামিন পেয়েছেন নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা শান্তনু ব্যানার্জি। 1 লক্ষ টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করেছে সিবিআই এর বিশেষ আদালত। এর আগেই ইডির মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন শান্তনু। ফলে তৃণমূলের এই বহিষ্কৃত যুব নেতার জেল মুক্তিতে আর কোনো বাধা নেই। নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যেই জামিন পেয়ে গিয়েছেন মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ, সুজয় কৃষ্ণভদ্র, জীবন কৃষ্ণ সাহা, অর্পিতা মুখোপাধ্যায়, যার 2টো ফ্ল্যাট থেকে জকের ধন উদ্ধার হয়েছিল। এবার জামিন শান্তনু বন্দ্যোপাধ্যায়েরও। ফলে জেলে গরাদের পিছনে একা পার্থ চ্যাটার্জি। কালীঘাটের কাকুর জেলের বাইরে থাকতে হাইকোর্টের কাতর আবেদন দেখলাম। পার্থ চ্যাটার্জির মরিয়া হয়ে জেলের বাইরে আসার অবস্থাও দেখালাম আপনাদের। তবে জেল থেকে অনেক দিন আগে বাইরে চলে এসেছেন অনুব্রত মণ্ডল। নিজের গড় বীরভূমে তৃণমূলের কোর কমিটি এখন যেখানে দায়িত্বে।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার পর জেগে উঠল বীরভূমে ঘাসফুলের কোর কমিটি। গত বছরের 15ই ডিসেম্বরের পর আর বৈঠকই হয়নি যে কমিটির, আগামী 22 মার্চ সেই বীরভূমের কোর কমিটির বৈঠক ডাকা হলো। কেন? বীরভূমের রাজনীতিতে কাজল কেষ্ট দ্বন্দ্ব সকলের জানা। অনুব্রত মণ্ডল কাজল শেখের দ্বন্দ্বেই কি বীরভূমের কোর কমিটির নিষ্ক্রিয়তা? গত 3 মাসের বেশি সময় কোর কমিটির বৈঠক না হয় প্রশ্ন তো ছিল, তাই না? তবে 27শে ফেব্রুয়ারি কড়া করে বলে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো। তারপরও 25টা দিন পার। 27শে বার্তা পাওয়ার পর 28এই তো বৈঠক হওয়ার কথা ছিল। অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে মান্যতা দিলে এতদিন সময় লাগলো কেন? অনুব্রত মণ্ডল জেলবন্দি থাকাকালীন তাঁর গড় বীরভূমে দল পরিচালনায় কোর কমিটি তৈরি করেছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কেষ্ট জেলায় ফিরলেও কোর কমিটি ভাঙেননি মমতা। সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কোর কমিটিতেই ভরসা রেখেছেন। দলনেত্রী ও দলের সেনাপতির ভরসা যে কমিটির ওপর, সেই কোর কমিটি 3 মাসের বেশি নিষ্ক্রিয়, যা ঘিরে দলের মধ্যেই প্রশ্ন উঠছিল। নেতাজি ইন্ডোরে দলের রাজ্য সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার পর অবশেষে জাগল বীরভূমের কোর কমিটি। আগামী 22 মার্চ কোর কমিটির বৈঠক ডাকা হলো। বীরভূমের কোর কমিটি হঠাৎ সক্রিয় হয়ে ওঠা নিয়েও প্রশ্ন ঘুরছে দলের মধ্যেই। গত বছরের 15ই ডিসেম্বর কোর কমিটির শেষ বৈঠক হয়েছিল। তারপর আগামী শনিবার বৈঠকে বসবে কোর কমিটি। বীরভূমের রাজনীতিতে কেষ্ট কাজলের দ্বন্দ্ব কারও অজানা নয়। অনুব্রত জেলবন্দি হওয়ায় তার অনুগামীরা কার্যত বসে গিয়েছিলেন। কিন্তু গত বছর সেপ্টেম্বরে কেষ্ট জামিনে মুক্তি পেয়ে জেলায় ফিরে আসার পর পুরনো দ্বন্দ্ব আবার মাথাচাড়া দেয়। কেষ্ট কাজল দ্বন্দ্বেই বীরভূমের কোর কমিটি নিষ্ক্রিয় হয়ে পড়ে। এ নিয়ে জেলায় তৃণমূলের অন্দরে জোর চর্চা চলছিল। গত পঞ্চায়েত আর লোকসভায় দুটো ভোটেই কোর কমিটির ভূমিকা সাফল্য এনেছে। লোকসভা ভোটে জেলায় 2টি আসনে জয়ের মার্জিন গতবারের চেয়ে প্রায় দ্বিগুণ হয়েছে। বছর ঘুরলে আর একটা ভোট। এই পরিস্থিতিতে নেতাজি ইন্ডোরের সভা থেকে বীরভূমে কাজল শেখকে নিয়ে চলতে অনুব্রত মণ্ডলকে নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না, কাজলকেও কনফিডেন্সে নিতে হবে, আশিস দাকে আর শতাব্দীকেও মাঝে মাঝে ডেকে নেবে। বীরভূম সর্বতোভাবে তৃণমূলের সঙ্গে ছিল, আছে এবং থাকবে। বীরভূমের যারা রাজনীতিবিদ, যে নেতারা আছেন, তারা বীরভূমের ব্যাপারটা বুঝে নেবেন। দলনেত্রী বার্তা দিলেন, তারপরেও অন্তত দিন 25 কেটে গেল। বৈঠক ডাকতে এত দেরি কেন? চাপে পড়ে কি না ডেকে আর উপায় রইল না? তবে এবার আপনাদের অক্সফোর্ডে নিয়ে যাব। অক্সফোর্ড ইউনিভার্সিটি? না, সরাসরি তো নিতে পারবো না, এখন ভার্চুয়ালি চলুন। কারণ মুখ্যমন্ত্রী যাচ্ছেন আর ঠিক কয়েক ঘন্টা পরেই। অক্সফোর্ড নিয়ে তার আগেই তরজা তুঙ্গে। There are some গণশত্রু in our state, especially in our country also. They are playing some dirty game. শুনলেন তো মুখ্যমন্ত্রীর কথা। মুখ্যমন্ত্রী লন্ডন যাচ্ছেন তা তো জানেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে তার বক্তৃতা দিতে যাওয়া ঘিরে বিতর্ক এতদিনে নিশ্চয়ই জেনে গেছেন। কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমন্ত্রণ এসেছে সেটাও জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। এইবার এই নিয়ে খোদ মুখ্যমন্ত্রী মুখ খুলে। আজ এক আরটিআই কর্মীর ইমেইলের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জবাব নিয়ে সিপিএম এর দলীয় মুখপত্র গণশক্তিতে প্রকাশিত একটা প্রতিবেদন এবং বিরোধীদের আক্রমণ, সেই প্রতিবেদনকে সামনে রেখে তার উত্তর দিলেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে বক্তৃতা দেওয়ার জন্য ফেব্রুয়ারিতে বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়, আর সেই মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর স্থির হয়। এ পর্যন্ত সব ঠিক ছিল। বিতর্কটা কোথায় তাহলে? বিতর্ক বাঁধে স্ক্রিনে যে প্রতিবেদনের অংশ দেখছেন গত 16ই মার্চ গণশক্তি পত্রিকায় প্রকাশিত সেই প্রতিবেদনের দাবি ঘিরে। এই প্রতিবেদনে কি দাবি করা হয়? সিপিএম এর মুখপাত্রে দাবি করা হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সফর সম্পর্কে অবহিতই নয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মানে কি? আপনি কাউকে বাড়িতে ডাকলেন, তারপর যাকে ডাকলেন তিনি সবাইকে বললেন আপনি তাকে নিমন্ত্রণ করেছেন, এবার আপনি বলছেন কই আমি তো কিছু জানি না। ব্যাপারটা এরকমই তো দাঁড়ায়। সেরকমই তো দাবি করছে গণশক্তি। আর এই দাবির সপক্ষে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বিশ্বনাথ গোস্বামী নামে এক আরটিআই কর্মীর পাঠানো ইমেলের জবাব তুলে ধরা হয়। গণশক্তির প্রতিবেদনে আরও দাবি করা হয় গুজরাতের বংশোদ্ভূত ব্রিটিশ শিল্পপতি করণ বিলিমোরিয়া এবং কেলগ কলেজ কর্তৃপক্ষের আমন্ত্রণে লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ব্যাস, এরপর এই নিয়ে বিতর্ক শুরু, বিতর্কের ঝড়। মুখ্যমন্ত্রীকে আক্রমণে নেমে পড়ে বিরোধীরা। বিতর্ক হতেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে মুখ্যমন্ত্রীর লন্ডন যাওয়া নিয়ে বিবৃতি দিয়ে আমন্ত্রণের বিষয়টি স্পষ্ট করে রাজ্য সরকার। সরকারি বিবৃতিতে জানানো হয় গত ফেব্রুয়ারিতেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সহ উপাচার্য বাংলার উন্নয়নের মডেলের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে অভিজ্ঞতার কথা কেলগ কলেজের আলোচনা সভায় বলার জন্য আমন্ত্রণ পাঠিয়েছেন। রাজ্য সরকার জানায় ব্রিটেনের 3টে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমন্ত্রণ এসেছে। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের তরফেও মুখ্যমন্ত্রীকে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ করা হয়েছে। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের প্রাক্তন পড়ুয়ারা এবং কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের মাইল্যান্ড ইনস্টিটিউটের ডিরেক্টর মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন বলে সরকারি বিবৃতিতে দাবি। তার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে বক্তৃতা দিতে লন্ডন যাওয়া নিয়ে বিতর্ক তৈরি করার জন্য বাংলাকে অসম্মান করার অভিযোগে বিরোধীদের বিঁধলেন মুখ্যমন্ত্রী। To humiliate Bengal, our land, বাংলা মাকে যদি কেউ অসম্মান করতে চান, তাকে আমি বলবো দয়া করে আমাকে অসম্মান করুন, বাংলার মাকে অসম্মান করবেন না। মুখ্যমন্ত্রী বলার পর কি বিরোধীদের মুখ বন্ধ হয়ে গেছে? ধুর, বিরোধিতা তো করে যেতেই হবে। আর তাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবার আক্রমণ করেছেন। তমলুক কলেজে ভাষণ দেওয়া আর বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ভাষণ দেওয়া এক নয়। সিটি কলেজে ভাষণ দেওয়া আর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়া এক নয়। আপনি মিথ্যা কথা বলেন কেন? সেন্ট জেভিয়ার্স এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে সাম্মানিক ডিলিট দিলেও তিনি ডক্টরেট ব্যবহার করেন না। অক্সফোর্ড বিতর্কে এই প্রসঙ্গ টেনে এনেছেন মুখ্যমন্ত্রী বিরোধীদের আক্রমণ করতে। তবে বিজেপি এই প্রসঙ্গ ছাড়েনি। মুখ্যমন্ত্রী মঙ্গল গ্রহে যাচ্ছেন না ওই উইলিয়ামসের মতো তিনি অন্তরিক্ষে চলে যাচ্ছেন, কারণ উনি এখন মহাকাশ নিয়েও পড়াশোনা করছেন। এটা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের কোনো আগ্রহ নেই। এর মধ্যেই মুখ্যমন্ত্রী লন্ডন সফর চলাকালীন তাকে বিক্ষোভের আশঙ্কা প্রকাশ করে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন কুণাল ঘোষ। দেখুন সেই ছবি। এ নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী সেটাও শোনাবো। আর বিরুদ্ধে বিক্ষোভ হলে তো আমি পাবলিসিটি বেশি পাবো, ওয়েলকাম করছি, আর এর জবাব তো পাবলিক দেবে। লন্ডনে আগামী 27 মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজের আলোচনা সভায় বক্তৃতা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে বঙ্গ রাজনীতি ফুটছে, মানে বঙ্গ রাজনীতির নজর লন্ডনের অক্সফোর্ডে। অক্সফোর্ড তরজা, মুখ্যমন্ত্রী যাকে বলছেন কুৎসা। দেখলেন, এবার দেখুন বিরোধীদের শাসকের টার্গেট কি। দেখুন, যুদ্ধে নামতে গেলে বা যে কোনো কাজ এগিয়ে নিয়ে যেতে গেলে টার্গেট মাস্ট। আপনার যদি লক্ষ্য না থাকে আপনি কোন দিকে তাকিয়ে ছুটবেন? কর্পোরেটও টার্গেট দেয়, এখন তো জীবনেও টার্গেট। আরে টার্গেট নিয়ে তো এখন বাসও ধরতে হয়, জীবন মানেই টার্গেট। রাজনীতিতে তো বটেই। আর সেই টার্গেট তরজা বাঁধায় যখন, তখন তা খবর হয়। যেমন আজকে
তবে টার্গেট কমে আসছে এমন নজির খুব একটা দেখা যায় না। সেই নজিরই আজ দেখলাম। 21-এ 200 টার্গেট দিয়েছিলেন অমিত শাহ, মনে আছে? ইস বার 200 পার। বাপ রে বাপ, বারবার দিকে দিকে যেন ইকো হতো এই টার্গেট বাণী। ভোটের ফলে ধারে কাছে পৌঁছতে পারেনি বাংলার বিজেপি। আবার একটা ভোট, রাজ্য দখলের ভোট, বিধানসভা ভোট, নতুন টার্গেট। শাহ আসছেন তার আগেই টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী, 26-এর টার্গেট। তবে টার্গেট কমে যায় এমনটা আগে দেখিনি, এবার দেখলাম। কত হয়েছে জানেন? শাহের টার্গেটের তুলনায় 20টা কম। বারুইপুর কাণ্ডের প্রতিবাদে আজ শুভেন্দুর নেতৃত্বে তমলুকে বিক্ষোভ মিছিল করে বিজেপি। সেই মিছিল শেষেই 26-এর টার্গেট বেঁধে দিলেন বিরোধী দলনেতা। দাবি করলেন আগামী বিধানসভায় ভোট যুদ্ধে অন্তত 180টা আসন পাবে গেরুয়া শিবির। এইসব বিষয়ে তৃণমূল চুপ করে থাকবে? শুনে 180 বিজেপি পাবে, তৃণমূল এটা হজম করবে? মোটেই না। সময় নষ্টই করেনি জোড়াফুল শিবির। টার্গেট কেন কমছে? আপকি বার কেন নেই 200 পারের স্লোগান? প্রশ্ন তুলে আসরে কুণাল ঘোষ। 21-এর ভোটে রাজ্য বিজেপির জন্য 200 আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। इस बार 200 सीटों से ज्यादा सीटों के साथ भारतीय जनता पार्टी की सरकार बनती है। 26-এর জন্য 180 টার্গেট বাঁধলেন শুভেন্দু অধিকারী। শপথ নিন, আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত। অর্থাৎ 5 বছরের ব্যবধানে বাংলায় বিজেপির টার্গেট কমে গেল 20টা আসনে। একটু পিছনো টার্গেট কমছে, আপকি বার 200 পার নেই। বারুইপুর কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্য জুড়ে বিক্ষোভ দেখায় বিজেপি। এদিন নিজের গড় তমলুকে বিক্ষোভ মিছিল করেন শুভেন্দু। মিছিল থেকে রাজ্যের সরকার ও শাসক শিবিরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন বিরোধী দলনেতা। বারুইপুরে আপনি যখন গেলেন তখন যে পরিস্থিতি হলো, বিরোধী দলনেতা যেখানেই যাচ্ছে সেই অভিষেক ব্যানার্জি আর বিমান ব্যানার্জি করিয়েছে, সঙ্গে মমতা। বিধানসভাতেও আজকে বিধায়করা তারা প্রতিবাদ জানাতে পারছেন না। আমাকে কালো পতাকা দেখিয়েছিল বিমানকে কালো পতাকা দেখিয়েছে বিজেপির এমএলএরা। এই মিছিল শেষেই 26-এর জন্য টার্গেট বেঁধে দেন শুভেন্দু। এই জেলার 2টো লোকসভা আসন নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন। শপথ নিন, আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত, এবং মমতাকে প্রাক্তন করব যোগী আদিত্যনাথের মতো। পশ্চিম বাংলায়ও সুশাসন সুরক্ষা দেব। 21-এর ভোটে শাহের দেওয়া টার্গেটের ধারে কাছেও পৌঁছতে পারেনি পদ্ম শিবির। 200 ফানুষ 77-এ এসেই চুপসে যায়। এই অবস্থায় শুভেন্দুর 180 আসনের টার্গেট নিয়ে কটাক্ষের সুযোগ ছাড়েনি জোড়াফুল শিবির। দুদিন আগে শুনছিলাম নাকি ভবানীপুর না কোথায় দাঁড়াবেন, তারপর শুনলাম না বিজেপির কেউ দাঁড়াবে। একটু পিছনো টার্গেট কমছে, আপকি বার 200 পার নেই। 200 পার 77, পরপর চলে গেছে 60-62, আরো কিছু যেতে চলেছে 40 হবে ভোটের আগে। বিজেপি অবশ্য একা নয়। 26-এর জন্য কদিন আগে টার্গেট বেঁধে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা 214টা আসন 2021-এ পেয়েছিলাম। সেই লক্ষ্য অবিচল থেকে আমাদের সেই মাপকাঠি পেরিয়ে 215-র বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়, সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। চারদিকে শুধুই টার্গেট, হাওয়ায় ঘুরছে শুধু সংখ্যা। কার টার্গেট পূরণ হবে আর কারটাই বা অধরা থেকে যাবে? উত্তর দেবে 26। শুভেন্দু অধিকারী এই টার্গেট সেট করে দিয়েছেন তমলুক থেকে। তিনি আসলে প্রতিবাদে নেমেছিলেন। ওই যে স্পিকারের বিরুদ্ধে বিজেপির এই মুহূর্তে যত ক্ষোভ রাগ, স্পিকারকে গদি ছাড়ার হুঙ্কার দিচ্ছে বিজেপি। সেই জন্যই তো শুভেন্দু অধিকারী প্রতিবাদে নেমেছিলেন গতকাল বারুইপুরে। স্পিকারের নিজের বিধানসভা কেন্দ্রে গিয়ে যে পরিস্থিতি এবং বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছিল বিরোধী দলনেতাকে, তার প্রতিবাদ। এবং তার আছে আজও তপ্ত বিধানসভা। ভিতরে বাইরে তুমুল ক্ষোভ বিজেপির। অধিবেশন কক্ষে স্পিকারের বিরুদ্ধে চেয়ার ছাড়ো স্লোগান। পাল্টা খোঁচা বিমান বন্দ্যোপাধ্যায়েরও।
বাইরে কার্যত নজিরবিহীনভাবে আগুন জ্বালিয়ে নথি পুড়িয়ে কুচি কুচি করে বিক্ষোভ দেখালো গেরুয়া শিবির। আর তরজা সে তো বিক্ষোভের ছায়ার মতো সঙ্গে লেগে থাকে। বারুইপুরে শুভেন্দুর মিছিলে ধুন্ধুমার, স্লোগান পাল্টা স্লোগান, কালো পতাকা, শুভেন্দুর রাষ্ট্রপতির শাসনের হুঙ্কার। বুধের ব্যাটল গ্রাউন্ড ছিল বারুইপুর, বৃহস্পতিতে তার ঢেউয়ে উত্তাল বিধানসভা। এদিন অধিবেশনের গোড়া থেকেই বারুইপুর নিয়ে সোচ্চার ছিল বিজেপি বিধায়করা। স্পিকারের কেন্দ্রে বাধা বিরোধী দলনেতাকে, তাই বিজেপির টার্গেট স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শুরুতেই বারুইপুর নিয়ে আলোচনার দাবি জানান শঙ্কর, কিন্তু বিধানসভার বাইরের বিষয় বলে আলোচনায় অনুমতি দেননি স্পিকার। এরপরই বিরোধী বেঞ্চ থেকে শুরু হয় বিক্ষোভ। স্পিকারের উদ্দেশ্যে কালো পতাকা দেখানো হয়। কালো পতাকা নিয়ে ওয়েলে নেমে তুমুল ক্ষোভে ফেটে পড়েন বিজেপি বিধায়করা। নথিপত্র ছিঁড়ে ছুঁড়ে ছুঁড়ে স্পিকারের সামনে চলে বিক্ষোভ। চলতে থাকে স্পিকার তুমি চেয়ার ছাড়ো স্লোগান। এই তুমুল বিক্ষোভের মধ্যেই স্পিকারের খোঁচা। আসলে এরা চেয়ারের জন্য অধৈর্য হয়ে পড়েছেন, সেটা হবে না, এটা গণতান্ত্রিক রাজ্য। প্রায় 40 মিনিট টানা বিক্ষোভ। হট্টগোলের পর ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বাইরে বেরিয়েও আর এক প্রস্থ উত্তেজনা। সেখানে বিমান বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল পোড়ানো হয়, ছিঁড়ে কুটি কুটি করে ফেলা হয় নথিপত্র। তার কুশপুতুল পোড়ানোর প্রসঙ্গ হেসে উড়িয়ে দিয়েও কটাক্ষ করতে ছাড়েননি স্পিকার। না এটা কি কোথাও নাকি আমার দীর্ঘায়ু কামনা করলো না অন্যরকম চিন্তা ভাবনা, এটা বুঝতে পারছি না। চেয়ারের জন্য অধৈর্য বিজেপি? অধিবেশনে স্পিকারের কটাক্ষের পাল্টা জবাব বাইরে দিলেন পদ্ম শিবিরের নেতা। গণতন্ত্রের চেয়ার কিভাবে পাওয়া যায় না যায় আমরা জানি। স্পিকার সাহেবের মতন অন্তত দলদাস হয়ে স্পিকারের চেয়ারে বসার আগ্রহী ভারতীয় জনতা পার্টির কোনো জনপ্রতিনিধির থাকবে না, এটা স্পিকার সাহেবকে জানিয়ে দেবেন। প্রায় প্রতিদিনই বিধানসভায় প্রতিবাদ বিক্ষোভ করছেন বিজেপি বিধায়করা, জানিয়ে শাসক দল আক্রমণ শানাচ্ছে। এবার সরব স্পিকারও, পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবিরও। The BJP is invisible in West Bengal Legislative Assembly as far as Shooting is concerned. আজকে আপনারা দেখবেন চার্টে বিজেপির কোনো নাম নেই। বিজেপির কোনো, আমরা বিজেপির জন্য জায়গাগুলো ফাঁকা রয়েছে। বিরোধী বিধায়কদের উপরে কেন হামলা হয়েছে এই দলদা স্পিকারের সামনে প্রতিবাদ জানানো দরকার, আমরা জানিয়েছি। সব মিলিয়ে বারুইপুরের আঁচে দিনভর তপ্ত রইল বিধানসভা। আক্রমণ প্রতি আক্রমণে জমে উঠল যুযুধান, দুই ফুলের তরজাও। খেয়াল করেছেন আজ এখনো অবধি একবারের জন্য ধর্ম শব্দটা বলিনি। কি যে শান্তি লাগছে। চলতি বছর নরওয়ের হলবার্গ পুরস্কার পাচ্ছেন অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। নাম ঘোষণা হতেই এক্স স্যান্ডেল পোস্টে শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। চিঠিতে বিশেষভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন তিনি। দারিদ্র্য দূরীকরণে উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রীর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। গত 13 মার্চ পুরস্কার প্রাপক হিসেবে গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের নাম ঘোষণা হয়। আগামী 5 জুন নরওয়ের বেরজেন বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয়, গায়ত্রী দেবী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মনিরপেক্ষ অবস্থানের ভূয়সী প্রশংসা করেছেন এই চিঠিতে। মুখ্যমন্ত্রী সেকিউলার স্ট্যান্ড বা ধর্মনিরপেক্ষ অবস্থান বজায় রাখতে যা যা করছেন তা তারিফযোগ্য মনে করেন বিশ্বখ্যাত এই অধ্যাপক। বর্তমানে বাংলায় যেভাবে ধর্মের জিগির, ধর্ম ধর্ম করে চতুর্দিকে যুদ্ধের আবহ তৈরি করছেন নেতারা, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের এইরকম এক প্রশংসা রাজনৈতিকভাবেও খুব তাৎপর্যপূর্ণ।
I'm very humbled, and my many humble regards to her. She is really doing very good things, and we are proud of her. And yes, I have seen her later, and where it mentioned also that you are working for the weaker section. I love that. I'm really like this line. We have to work for the underprivileged class, the weaker section, all the people are lovable to us. আমি এটা বুঝতে পারলাম না যে মুখ্যমন্ত্রীকে এই সার্টিফিকেটটা পাঠানোর কি দরকার ছিল। আল্লাহ ছাড়া আর কোনো ভগবান নেই, আর কোনো ঈশ্বর নেই। নো গড এক্সেপ্ট আল্লাহ, এই কথাটা যিনি বলবেন তিনি প্রকৃত ধর্ম নিরপেক্ষ। এ কথা আমি বিশ্বাস করি না। মমতা ব্যানার্জি যদি ধর্ম নিরপেক্ষ হয় তাহলে আমিও একজন নোবেল লরিয়েট। তবে বেশিক্ষণে শান্তি থাকবে না, একটু পরেই ধর্মের কথা বলতে হবে। চতুর্দিকে ধর্মযুদ্ধের জিগির, চতুর্দিকে পোস্টার দেওয়ার প্রতিযোগিতা, ধর্ম, রুটি, কাপড়া, মাকান, যুদ্ধ। আর ভালো লাগছে না, সত্যি লাগছে না। বলুন, এটা আপনার মনের কথা কিনা? আসলে সত্যি বলাটাই তো আমার কাজ। রোজ রাত 9টায় দিকে দিকে ধর্মযুদ্ধের জিগির, ভোট যুদ্ধের আগে বিদ্বেষের বিষ, হিংসার আঁচ। 26-এর দেওয়াল লিখনে শুধু ধর্ম 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 আর রাজনীতির মিলে মিশে একাকার। কিন্তু সেসবের আঁচ ওদের গায়ে তো লাগে না। ওরা কারা? এই বাংলায় থেকে, এই সময় থেকে ধর্মের আঁচ যাদের ছুঁতে পারছে না, ওরা কারা? ওদের দেখতে হবে। আর তাই আমি ঠিক করেছি আজ রাত 9টায় ওদের সঙ্গে আপনাদের আলাপ করাবই। ওদের কার কি ধর্ম, কে কোন জাতি, কে মাথায় টুপি পরেন আর কে মাথায় সিঁদুর পরেন, কেউ তোয়াক্কা করেন না, পাশাপাশি থাকেন, সহাবস্থান ওদের। ওরা কারা, কোথাকার লোক? ওদের একটাই ধর্ম, ওরা সবাই শিল্পী, ওরা সবাই এক সুতোয় গাঁথা। সুতোর নাম শিল্প। কোন শিল্প? ছৌ। পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের শিল্পীরা যে বার্তা দিচ্ছেন তা দেখে নেতারা শিখুন, প্লিজ শিখুন সম্প্রীতি কাকে বলে। প্লিজ দেখুন। রমজান মাস, রোজা রাখছেন, আবার তার ফাঁকেই শরীরে উঠছে হিন্দু দেবদেবীর সাজ পোশাক। রিহার্সাল থেকে উপস্থাপনা সব একসঙ্গে মিলে মিশে। হিন্দু না ওরা মুসলিম, এই জিজ্ঞাসা কারো মাথায় নেই। কে রাম কে রহিম এ নিয়ে ভাবনা নেই। যেটা আছে সেটা হলো জাতপাতের বিভেদ ভোলানো লোক শিল্প, সম্প্রীতির ছৌয়ের দল। দিনবেলা হয়তো রোজা গোটা দিন থাকি, আবার সন্ধ্যাতে ছৌ নাচ করি, তাতে হাজার হাজার মানুষকে মনোরঞ্জন দিতে হয়। পুরুলিয়ার বারাবাজার ব্লকের প্রত্যন্ত গ্রাম পলমা গ্রাম। এই গ্রামে ছৌ নৃত্যের দলের নামডাকও আছে। হিন্দু দেবদেবীদের চরিত্রায়নেই তৈরি হয় ছৌয়ের থিম। তবে শিল্পীদের অনেকেই মুসলিম। অবলীলায় নির্দ্বিধায় গায়ে শিব, কৃষ্ণ, গণেশ, দুর্গার সাজ চড়িয়ে নেন গিয়াসউদ্দিনরা। আমি যখন পারফরমেন্স করি তখন আমি শ্রীকৃষ্ণের ভূমিকায়, তখন আমি সেই জায়গাটাকে মনে করি যে আমি শ্রীকৃষ্ণের ভূমিকা করছি। আর এখন এই যে আপনার সাথে কথা বলছি বা রমজান মাসের দিনে কথা বলছি, তাহলে তো আমি গিয়াসউদ্দিন আনসারী। একদিন দুদিন নয়, বংশ পরম্পরায় চলে আসছে এই রীতি। এমনকি ভবিষ্যৎ প্রজন্ম এই ধারা বয়ে নিয়ে যাবেন, বিশ্বাস বর্তমান প্রজন্মের। আগে কর্ম করবো, তারপর ধর্ম করবো। সবাই করে এসে, দাদু করেছে, বড় বাবা করেছে, বাবা করেছে, আমিও করবো, আমার ছেলেও করবে। এমন ছৌয়ের দলের ম্যানেজারও ধর্ম নিয়ে ভাবতে রাজি নন। গিয়াসউদ্দিনের কাছেও ধর্ম আর শিল্পের মধ্যে বেড়াজাল থাকতেই পারে না। উনি যেভাবে বেড়াটা ভাঙছেন জাতপাতে, তাতে ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ। তাতে উনার জাতিগত দিক থেকে একবার হয়তো প্রেসার পড়েছিল, কিন্তু তাতেও শত বাধা বিপত্তি উনি মানেন নাই। আমার ঘরে থাকা খাওয়া কোনো আমাদের জাতি বিভেদ বলে কিছু নয়। অর্থাৎ ধর্ম যার যার, শিল্প সবার। এই সহজ সরল বার্তা দিচ্ছেন পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের হতদরিদ্র মানুষগুলি।
এটাই তো ভারতবর্ষের চিরন্তন পরম্পরা, বাংলার কৃষ্টি সংস্কৃতি। রাজনীতির কারবারিরা কি সেটা বোঝেন না? নাকি সব বুঝেও ভোটের খেলায় মত্ত হয়ে উস্কে দেন বিভাজনের তত্ত্ব? হিন্দু হিন্দু ভাই ভাইয়ের স্লোগান কলকাতা থেকে চুঁচুড়া বাঁকুড়ায় সাঁটিয়ে দেওয়া হয় পোস্টার। কেউ চ্যান্দোলার হুমকি দেন, কেউ ঠুসো দেওয়ার। ভোট বাক্সের ফায়দা লুটতে লাগিয়ে দেন ধর্মযুদ্ধ। কত কি যে হয় দুনিয়ায় সত্যি। তবে মন ভালো করে দিলেন এই ছৌ শিল্পীরা, দেখার মতো। নেতারা দেখেন বিভেদ ভোলার উপায় কি শিখতে পারেন তারা। আমরা শুধু আমাদের রাজ্যের নেতাদের কথা বলছি, দেখুন তো ওয়ার্ল্ড লিডার যারা যারা দেশের প্রতিনিধিত্ব করেন বিশ্ববাজারে, তারা তারা কি করছেন। যেমন ধরুন আমাদের পড়শি দেশ বাংলাদেশ, বাংলাদেশের তত্ত্বাবধায়ক প্রধান ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার মোহাম্মদ ইউনূস কি চান জানেন? মোহাম্মদ ইউনূস চাইছেন এখন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে। অবিশ্বাস্য ঠেকছে, আমারও মনে হয়েছিল। প্রথমে শুনে মনে করেছিলাম না না কোনো ফেক নিউজ। বিশ্বাস করুন না, এপ্রিলে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য উঠে পড়ে লেগেছে বাংলাদেশ। যে ভারতের বিরুদ্ধে বিষ উগরে উগরে ঢেলেছে বাংলাদেশ, ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা তারা মরিয়া হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে চায়। কত কি হয় দুনিয়ায়। তাহলে আমরা কি এটা ধরে নেব ইউনূস ভুল বুঝতে পারছেন? ঢাকা বাংলাদেশ নিজেদের যে কৃতকর্ম তার প্রায়শ্চিত্ত করতে চাইছে, নাকি এখানেও কোনো কৌশল, ঠিক যেমন শুরুই করেছিলাম হেভিওয়েট শ্বশুরের জামাইকে বাঁচানোর কৌশল দিয়ে? বন্ধু বা প্রতিবেশী নয়, নয়াদিল্লি নাকি বড় দাদার মতো আচরণ করে। গত কয়েক মাস ধরে বারবার এই একই কথা বলে চলেছে ইউনূস প্রশাসন। ঢাকার রাস্তায় মিছিল থেকে বারবার উঠেছে ভারত বিরোধী স্লোগান। তবে খেয়ালি পোলাও আর বাস্তবে যে জমিন আসমান ফারাক, সেটা সম্ভবত টের পেতে শুরু করেছে ঢাকা। তাই সুর বদল করে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসতে চাইছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এপ্রিলের শুরুতে থাইল্যান্ডে বিমস্টেক শীর্ষ সম্মেলন। নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনূস দুজনেরই সামিটে যোগ দেওয়ার কথা। সামিটের পাশাপাশি ভারতের কাছে দ্বিপাক্ষিক বৈঠকে প্রস্তাব রাখল বাংলাদেশ। বাংলাদেশের বিদেশ বিষয় উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এই নিয়ে শুরু করেছেন দৌত্য। ফেব্রুয়ারিতে ওমানে ইন্ডিয়ান ওশান কনফারেন্সে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন মোহাম্মদ তৌহিদ হোসেন। তারপরে বাংলাদেশের এই উদ্যোগ। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন বাংলাদেশের অর্থনীতির তলিয়ে যাওয়া রুখতে হলে প্রতিবেশী ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখা আবশ্যক। গঙ্গা তিস্তার জলের ওপরে বাংলাদেশ অনেকটাই নির্ভরশীল। দেশ রক্ষায় তাই ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতেই হবে ইউনূসকে। ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হলে আন্তর্জাতিক মঞ্চে একঘরে হবে ঢাকা। ভারতে এসে মার্কিন গোয়েন্দা প্রধানও অভিযোগ করেছেন যে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে বাংলাদেশে, এবং ভারত সরকারও আগে সেই একই অভিযোগ তুলেছে। এগুলো যতদিন না ঠিক হচ্ছে ততদিন কিন্তু সম্পর্কে খুব একটা উন্নতি ঘটবে বলে আমার মনে হয়। ইউনূস জমানায় ভোট গণতন্ত্র শিখে উঠেছে বাংলাদেশে। রাস্তায় আইসিসের পতাকা হাতে মিছিল, সকাল বিকেল কট্টরপন্থীদের আস্ফালন। আন্তর্জাতিক মঞ্চে ক্রমেই বাংলাদেশের ভাবমূর্তিতে কালি ঢালছে। এই পরিস্থিতিতে ইমেজ মেকওভারে সেই মোদিই ভরসা। ভারতের ওপর ভর করেই কি হালে পানি আনতে চাইছেন দেশে বিদেশে কোণঠাসা ইউনূস? ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। সত্যি শোনার অভ্যেস করুন রোজ রাত 9টায়। যা বলবো সত্যি বলবো। দেখতে থাকুন জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।